হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 6 থেকে আরও একটি নিউ টপিক আলোচনা করব, যেটা হচ্ছে ন্যাশনালিজম, বা যেটাকে আমরা বাংলায় বলি জাতীয়তাবাদ। এই থিওরি দিয়েছেন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আজকে এই থিওরিটা সম্পর্কে আমরা জানব যে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ প্রসঙ্গে কোন কোন বিষয়গুলি সম্পর্কে বলতে চেয়েছেন বা বলেছেন। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ বলে একটা গ্রন্থই আছে। হ্যাঁ, কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ গ্রন্থটি মূলত জাতীয়তাবাদের কট্টর রূপের বিরুদ্ধে একটি সুচিন্তিত বিশ্লেষণ। ঠিক আছে, মানে দেখো এই যে ন্যাশনালিজম, এইটার যে কনসেপ্টটা, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের মনে হয়েছে যে জাতীয়তাবাদটা অনেকটা স্বার্থপরের মতো শোনাচ্ছে। যেরকম মনে করে যে জাতীয়তাবাদ মানে জাতীয়তা বোধ থাকাটা খুব ভালো, কিন্তু সেটা যখন উগ্রতার রূপ ধারণ করছে তখন কিন্তু সেটা কট্টরের পরিণত হচ্ছে। এবং তিনি তার এই জাতীয়তাবাদ গ্রন্থে কিন্তু এই যে জাতীয়তাবাদের যে কট্টর যে রূপটা আছে তার একটা বিশ্লেষণ দিয়েছেন। তিনি মনে করতেন যে পাশ্চাত্যের মডেল অনুসরণ করে জাতীয়তাবাদের অন্ধ অনুকরণ আমাদের সমাজের প্রকৃত বিকাশের অন্তরায় হতে পারে। মানে যেহেতু এই জাতীয়তাবাদের যে মানে কনসেপ্টটা বা এই যে আর কি থিওরিটা, এটা কিন্তু মেইন হচ্ছে ওয়েস্টার্ন যে পলিটিক্যাল থট সেখানকার একটা মানে কনসেপ্ট বলতে পারো, এবং সেখান থেকে অ্যাডপ্টেড। তো রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতো যে পাশ্চাত্য এই মডেলটা যখন আমরা অনুসরণ করছি তখন কিন্তু এটার যেটা আসল রূপ সেটাকে বিকৃত করে দেওয়া হচ্ছে, বা এটার যেটা আসল মানে জাতীয়তাবাদের যেটা আসল মানে সেটাকে কিন্তু বিকৃত করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তিনি কি বলেন, তার ধারণা অনুযায়ী জাতীয়তাবাদ কেবলমাত্র একটা রাজনৈতিক ধারণা নয়। মানে তিনি কিন্তু জাতীয়তাবাদটাকে এখানে পলিটিক্যাল থট হিসেবে দেখেননি। তিনি কি বলেছেন যে জাতীয়তাবোধটা হচ্ছে মানুষের নৈতিক এবং আধ্যাত্মিক অগ্রগতির জন্য বাধা সৃষ্টি করতে পারে। শুধু মানে তিনি মানে যেহেতু এটা মানে ওয়েস্টার্ন যে পলিটিক্যাল থটে সেখানে কিন্তু এটাকে একটা রাজনৈতিক ধারণা হিসেবে দেখানো হয়েছে, কিন্তু এটা তিনি বিশ্লেষণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধুমাত্র যে জাতীয়তা বোধ বলে না, মানে জাতীয়তাবাদ জিনিসটা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রে না, এটা কিন্তু মানুষের যে নৈতিকতা, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে যে তার যে মোরালিটি থাকে সেই মোরালিটি বা তার সেই নৈতিকতাকে, এছাড়াও তার যে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক যে অগ্রগতি, মানে প্রত্যেকটা মানুষকেই কী করতে হয়, তার যে মোরালিটি তার স্পিরিচুয়ালিটি সমস্ত কিছুর একটা অগ্রগতি হওয়াটা খুব বেশি প্রয়োজন। কিন্তু এই জাতীয়তাবাদটা কি করছে, জাতীয়তাবাদটা সেই অগ্রগতিতে আর কি একটা বাধা সৃষ্টি করছে, একটা অবস্টেকল কিন্তু সৃষ্টি করছে। নেক্সট দেখো কি বলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে জাতীয়তাবাদ এক ধরনের যান্ত্রিক সংগঠন। দেখো এই সমস্ত কিছুই কিন্তু জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণার কথা বলছেন, মানে তার দৃষ্টিতে তার চোখে জাতীয়তাবাদ জিনিসটা কী, বা এর কোন কোন খারাপ দিক আছে, এর কোন কোন ভালো দিক আছে, এই সমস্ত কিছু সম্পর্কে তিনি কিন্তু বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে জাতীয়তাবাদ হচ্ছে এক ধরনের যান্ত্রিক সংগঠন যা ব্যক্তির মানবিক মূল্যবোধ, প্রত্যেকটা ব্যক্তির যে মানবিক মূল্যবোধ থাকে সেটাকে উপেক্ষা করে, শুধুমাত্র রাষ্ট্রশক্তির বিকাশের ওপর জোর দেয়। জাতীয়তাবাদ মানে এটা না যে শুধুমাত্র নিজের রাষ্ট্রচিন্তা নিয়ে থাকবো বা নিজের রাষ্ট্রের শক্তিকে কিভাবে বাড়াবো সেই নিয়ে থাকবো, এমন কিন্তু না। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন যে এই যে প্রত্যেকটা মানুষের, হ্যাঁ অবশ্যই জাতীয়তাবোধ থাকা দরকার, কিন্তু সেটা যেন মানুষের যে মানবিক মূল্যবোধ সেটাকে যেন কোনোরকমভাবে চোট না দেয়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এটা দেখেছেন, তিনি এটা মনে করেন যে এই যে জাতীয়তাবাদ যে কনসেপ্টটা আছে সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষের প্রত্যেকটা মানুষের যে মানবিক মূল্যায়নটা, মানবিক মূল্যবোধটা সেটাকে আর কি ইগনোর করে দিচ্ছে, এবং মানুষের মধ্যে একটা যান্ত্রিকতার একটা মনোভাব থেকে তৈরি করছে, যেখানে মানুষ শুধুমাত্র নিজের রাষ্ট্রশক্তির বৃদ্ধি কিভাবে হবে সেই চিন্তায় চিন্তিত। ইউরোপের শিল্প বিপ্লবের পরে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছে তা মানুষকে যুদ্ধে এবং সংঘাতে উস্কে দিয়েছে। দেখো আমরা জানি যে যখন ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হয়েছিল সেই সময় কি হয়েছিল, সেই সময় মানে
এই যে মানে ন্যাশনালিজম কনসেপ্ট, এটা কিন্তু খুব বেশি পরিমাণে বেড়ে যায় এবং মানুষের মধ্যে যুদ্ধ করব, কোনো কিছুর অধিকার ছিনিয়ে নেব, মানে এই যুদ্ধ মনোভাবটা কিন্তু ওই ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরে, মানে ইউরোপের শিল্প বিপ্লবের পরে কিন্তু এই জিনিসটা আর কি মানুষের মনে চলে আসে। আচ্ছা, বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেন যে জাতীয়তাবাদ যদি মানবতার চেয়ে বড় হয়ে ওঠে তবে তা ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। জাতীয়তাবাদ ভালো, এটা রবীন্দ্রনাথ ঠাকুর হাজারবার বলেছেন, কিন্তু তিনি মনে করেছেন যে জাতীয়তাবাদের থেকেও কিন্তু মানুষের যে মানবিকতা সেটা খুব বেশি প্রয়োজন। মানবিকতা, মানবিক মূল্যবোধ যদি মানুষের হারিয়ে যায় কোথাও গিয়ে এই জাতীয়তাবাদের চাপে পড়ে, তবে কিন্তু তা ভবিষ্যতের জন্য খুবই ধ্বংসের বা ভবিষ্যতের জন্য খুবই একটা মানে থ্রেট হিসেবে তিনি বলতে চেয়েছেন। আচ্ছা, রবীন্দ্রনাথ বিশেষভাবে ভারতের প্রেক্ষাপটে, এবার হচ্ছে আমরা নিজের মানে স্বদেশের ব্যাপারে বলি। ভারতের প্রেক্ষাপটে জাতীয়তাবাদের সমস্যাগুলিকে চিহ্নিত করেছেন, মানে এগুলো তিনি হচ্ছে বিদেশি দেশের ক্ষেত্রে, সমস্ত দেশের ক্ষেত্রে বলেন, কিন্তু ভারতের যদি আমরা পরিপ্রেক্ষিতে দেখি, ভারতের পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি কতগুলি সমস্যার কথা উল্লেখ করেছেন জাতীয়তাবাদটাকে নিয়ে। তিনি মনে করেছেন যে ভারত হচ্ছে এমন একটা দেশ যেখানে বহুত্ববাদ আছে, সাংস্কৃতিক বৈচিত্র্য আছে, ঠিক আছে। তাই পাশ্চাত্য ধরনের জাতীয়তাবাদ, যা এক জাতি এবং এক সংস্কৃতির ধারণার উপর প্রতিষ্ঠিত, ভারতের জন্য তা কোনোভাবেই উপযোগ্য নয়। দেখো, আমাদের ভারতবর্ষে হচ্ছে মাল্টিকালচার আছে, ভারতবর্ষে হচ্ছে অনেক ধর্মের লোক আছে, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ঐতিহ্য, বিভিন্ন সংস্কৃতির মানুষরা কিন্তু রয়েছে। বলতে পারো ভারত হচ্ছে মিশ্র সংস্কৃতির একটি দেশ। সেখানে ভারতবর্ষের মতো একটা দেশ যদি পাশ্চাত্য কালচারটাকে অ্যাডাপ্ট করে, যেখানে এক জাতি, এক রাষ্ট্র, এক কালচার, এই জিনিসটাকে খুব বেশি করে ওখানে আর কি প্রচার করা হয়, বা যেগুলো হচ্ছে এই এক জাতি, এক দেশ বা এক রাষ্ট্র, এক সংস্কৃতি, এরকম টাইপের যাদের মনোভাব, সেখানকার সেই দেশের যদি আমরা কালচার অ্যাডাপ্ট করি ভারতবাসী হিসেবে, তাহলে কিন্তু সেটা ভারতবর্ষের জন্য খুব একটা উপযোগী হওয়ার কথা না বলে তিনি কিন্তু মনে করেছেন। তিনি মনে করেছেন যে ভারতে যেটা সত্যিকারের শক্তি, ঠিক আছে, সেটা কিন্তু ভারতের মানবিকতা, সহিষ্ণুতা এবং সম্প্রীতির মধ্যে নিহিত। মানে আমাদের ভারতবর্ষ যে একটা মিশ্র সংস্কৃতির দেশ, এটাই কিন্তু ভারতবর্ষের মূল শক্তি। যদি আমরা এরকম একটা অবস্থা দাঁড়িয়ে যদি আমরা পাশ্চাত্য সংস্কৃতি অ্যাডাপ্ট করি, সেটা কিন্তু ভারতের পক্ষে খুব একটা সুখকর হবে না। তারপর দেখো তিনি কি বলেছেন, যে পশ্চিমা উপনিবেশবাদকেও তিনি কঠোরভাবে সমালোচনা করেছেন। উপনিবেশবাদ তোমরা জানো যে উপনিবেশটা কি, যখন একটা দেশ আর একটা দেশের কোনো একটা অংশকে বা কোনো একটা নির্দিষ্ট এলাকাকে আর কি দখল করে নেয়, তখন সেই পার্টিকুলার এরিয়াটাকে সেই দেশের হচ্ছে উপনিবেশ বলা হয়ে থাকে। তো এবার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু এই উপনিবেশবাদটা খুব বেশি পরিমাণে প্রচলিত। তো তিনি বলেছেন যে এই যে উপনিবেশবাদ, এটাকে তিনি কঠোরভাবে সমালোচনা করেছেন। তিনি মনে করেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ সম্পর্কে তিনি বলেন যে জাতীয়তাবাদের এক চরম রূপ, যা বিশ্বের বিভিন্ন জাতির ওপর শাসন কায়েম করার জন্য অস্ত্র, অর্থনৈতিক শক্তিকে ব্যবহার করেছে। এই যে ব্রিটিশ সাম্রাজ্য যেভাবে ভারত সমেত আরও যে সমস্ত দেশগুলোকে আর কি কবজা করেছিল, তিনি এই প্রসঙ্গে বলেছেন যে এটা হচ্ছে মানে জাতীয়তাবাদ বলতে এটা না। জাতীয়তাবাদ মানে জাতীয়তাবাদে তারা যে ডেফিনেশনটা দেখিয়েছে ব্রিটিশ সাম্রাজ্য, যে সমস্ত দেশকে আমরা নিজের দখলে রাখবো, এটা আসল ডেফিনেশন না জাতীয়তাবাদের। তিনি মনে করেছেন যে জাতীয়তাবাদ তখনই হবে যখন তুমি আর মানে নিজের দেশের তুমি হচ্ছে সংহতি, ঐতিহ্য বজায় রাখবে ঠিকই, প্লাস তুমি আর পাঁচটা দেশের প্রতিও কিন্তু সহজ হবে। আচ্ছা, কিন্তু একই সঙ্গে তিনি ভারতীয়দেরও আত্মসমালোচনা করার আহ্বান জানান। তিনি মনে করেন জাতীয়তাবাদী আন্দোলন যদি কেবলমাত্র প্রতিশোধপরায়ণ হয় তবে এবং ব্রিটিশদের বিরোধিতার উপরে ভিত্তি করে গড়ে ওঠে, তবে তা প্রকৃত স্বাধীনতা বয়ে আনতে পারে না। তিনি বলেছেন যে ব্রিটিশ আমাদের সঙ্গে যেটা করেছে, এখন যদি একবার এই যে ব্রিটিশদের যে ব্রিটিশ শাসন যে চলছিল, এতে করে কি ভারতীয়দের মনেও কিন্তু একটা প্রতিশোধ পরায়ণতা গড়ে উঠেছিল, যে আমরা রিভেঞ্জ নেব, এর বদলা নেব আমরা। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন যে যদি মানে আসলে এই যে প্রতিশোধ পরায়ণতা যেটা আর কি মানুষের মনে সেই সময় সৃষ্টি হয়েছিল, এটাকে কিন্তু হচ্ছে
জাতীয়তাবাদ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। বাট রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এর এগেনস্টে বলেছেন যে কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার টেন্ডেন্সি থাকলে সেটাকে কখনোই জাতীয়তাবাদ বলা হয় না, ঠিক আছে। এই ব্যাপারে ভারতবাসীকে তিনি একটু মানে যেটাকে হচ্ছে ইন্ট্রোস্পেকশন বলে, ওই নিজেকে নিজেই বিবেচনা করা, ওই ব্যাপারটা একটু করতে বলেছেন। আচ্ছা, এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রকৃত স্বাধীনতা কেবলমাত্র রাজনৈতিক স্বাধীনতা নয়, বরং মানুষের চেতনার মুক্তি। মানে কোনো কিছুর আওতার বাইরে বা কোনো দেশের আওতার বাইরে থেকে কোনো স্বাধীনতার মানে রাজনৈতিক স্বাধীনতা তিনি কিন্তু মানে স্বাধীনতা বলতে তিনি রাজনৈতিক স্বাধীনতা বলেননি। তিনি বলতেন যে যখন মানুষের চেতনা বা মানুষের বুদ্ধি, মানুষের বিবেকের যখন জাগ্রত হবে, মুক্ত হবে, তখন কিন্তু সেটা হচ্ছে প্রকৃত স্বাধীনতা। এছাড়াও তিনি বলেছেন যে সত্যিকারের স্বাধীনতা তখনই আসবে যখন মানুষ আত্মিক এবং নৈতিকভাবে যুক্ত হবে। তাই তিনি এই অহিংসা, মানবতা এবং বিশ্বজননীতকে জাতীয়তাবাদের চেয়েও শ্রেয় বলে মনে করতেন। মানে তিনি মনে করেন যে জাতীয়তাবাদ বলতে কারোর প্রতি প্রতিশোধ নেব, কাউকে নিজের দখলে রাখবো, কাউকে অ্যাটাক করব, কাউকে শত্রু ভাববো, এরকম না, বরং যার মন যত বেশি উদার, যার চেতনা যত বেশি উদার, সেই দেশ হচ্ছে মানে সেই দেশের জাতীয়তাবাদ তত ভালো। মানে এবং এইটাকেই কিন্তু তিনি প্রকৃত জাতীয়তাবাদের উদাহরণ হিসেবে দেখিয়েছেন, ঠিক আছে। এবার দেখো নেক্সটে কি বলেছে জাপানের ক্ষেত্রে। জাপানের জাতীয়তাবাদ এবং সামরিক উত্থান নিয়েও কিন্তু তিনি অনেক আশঙ্কা করেছে। তিনি বলেছেন যে জাপান পশ্চিমা শক্তির মতো সতীদার হওয়ার জন্য জাতীয়তাবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, কিন্তু তিনি মনে করতেন যে ধরনের জাতীয়তাবাদ চূড়ান্তভাবে ধ্বংসের দিকে নিয়ে যায়। জাপান যার কাছে আগে কিছুই ছিল না, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যাকে খুব বাজেভাবে হচ্ছে সে নিঃস্ব হয়ে গিয়েছিল, সেই জাপান কি করছে, সে হচ্ছে পশ্চিম মানে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মতো নিজেদেরকে পাওয়ারফুল প্রমাণ করার জন্য এই উগ্র ন্যাশনালিজমের পথ বেছে নিয়েছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন যে এটি হচ্ছে মানে চরম আর কি ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, আর কি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে সংকীর্ণ রাজনৈতিক মতাদর্শ হিসেবেও কিন্তু দেখেন। মানে তিনি এটাকে এর সংকীর্ণ মানে তিনি বলেছেন যে জাতীয়তাবাদটা হচ্ছে রাজনীতির একটা সংকীর্ণ রূপ, ঠিক আছে, যা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। মানে জাতীয়তাবাদের ক্ষেত্রে কি হয়, একে অপরের মধ্যে একটা বিভাজন চলে আসে, একটা বিভেদ সৃষ্টি হয়, একে অপরের শত্রু হয়ে যায়। এবং তিনি বিশ্বাসও করতেন যে সত্যিকারের অগ্রগতি আসতে পারে কেবল বিশ্ব মানবতার মাধ্যমে, যেখানে সমস্ত জাতি, সমস্ত সংস্কৃতি এবং প্রত্যেকের মধ্যে একটা শ্রদ্ধা, ভালোবাসার সম্পর্ক থাকবে। মানে তিনি বলেছেন যে এই যে মানে আসল যে উন্নয়নটা সেটা কখনোই কিন্তু পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, বিভেদ এইসব নিয়ে আসে না, বরং যদি একে অপরের সাথে শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক বজায় রাখা যায়, পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা যায়, তবেই কিন্তু আসল উন্নয়নটা সম্ভব। এছাড়াও কি মানে এই কারণে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদ বিষয়ক যে দর্শন বা তার এই যে কনসেপ্টটা ন্যাশনালিজম নিয়ে, সেটা কিন্তু সেই সময়ের জন্য বলো বা এখনকার জন্য বলো, মানে কন্টেম্পোরারি সোসাইটির জন্য বলো বা বর্তমান যুগে প্রেজেন্ট টাইমেও কিন্তু ভীষণ এটা গুরুত্বপূর্ণ। এবং এই আধুনিক বিশ্বে এই ন্যাশনালিজমের যে উগ্র রূপ নিচ্ছে, এই ব্যাপারে তিনি কিন্তু তখনই বলেছেন যে যখন দেখা যাবে যে এই জাতীয়তাবাদটা অতিরিক্ত পরিমাণে হয়ে যাচ্ছে, যা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, মানুষের ক্ষতি করছে, তখন কিন্তু সেই পুরো ব্যাপারটাকে মানবিকতা দিয়ে হ্যান্ডেল করাটা খুব বেশি প্রয়োজন। আচ্ছা, তো এতটুকুই থাকলো। দেখো এই সমস্ত কিছুতেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কোন জিনিসটা করা উচিত না তিনি কিন্তু একবারও বলেননি যে এটা ভালো না বা এটা ঠিক না, বাস তিনি জাস্ট পুরো জিনিসটাকে চোখের সামনে তুলে ধরেছেন যে এরকম করলে এই ব্যাপারগুলো হতে পারে বা এভাবে জিনিসটাকে সামলানো উচিত বা এমন করলে সবটা ঠিক হবে। কোনটা করা উচিত না, কোনটা করা উচিত অমন করে না বলে তিনি কিন্তু পুরো ব্যাপারটা খুব সুন্দর করে বলেছেন, একটা ধারণা দিয়েছেন যে এভাবে, এবং সেই ধারণাটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ এভাবে চললে পরে সবটা ঠিক থাকবে। ঠিক আছে, তো এটি ছিল তোমাদের আজকের ক্লাস। দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের কাছে পড়বে তারা এই নাম্বারে যোগাযোগ করে নিও। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।